উপস্থিত কংগ্রেসের এই মহতী সভার কর্মীবৃন্দ, এখানে উপস্থিত আজকের এই সভার মধ্যমণি প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন ডেপুটি স্পিকার, বর্তমান স্টেট কংগ্রেস জেনারেল সেক্রেটারি আলহাজ আমিনুল হক লস্কর মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমারি ভাই আলহাজ ডক্টর রাজু ভাই, নাম ভুলে গিয়েছি, আব্দুর রহিম লস্কর, মঞ্চে উপবিষ্ট প্রাক্তন শিক্ষক তথা বর্ষিয়ান কংগ্রেস কর্মী এবং আপনাদের এই এলাকার জেডপিসি মেম্বার প্রাক্তন আলহাজ জালালউদ্দিন মজুমদার সাহেব, জেলা কংগ্রেসের কর্মকর্তা খসরু ভাই সাহেব, ব্লক কংগ্রেসের কর্মকর্তা আমার ছাত্র বাপি জোহাইর ভাই, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তরের পঞ্চায়েত প্রতিনিধি কর্মীবৃন্দ এবং মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, সাংবাদিক বন্ধুরা, মা বোনেরা, এতক্ষণ আপনারা দীর্ঘ বক্তব্য শুনেছেন, মূল কথা বুঝে নিয়েছেন। আমি দু একটি কথা বলার কথা আমাকে বলা হয়েছে, আমি দু একটি কথা বলার চেষ্টা করব। আপনারা এই এলাকা একটা কথা বলেছেন আমার আগের এপি মেম্বার ভাই, আমি ভেবেছিলাম এই এলাকা গোয়ালা সাহেবের এলাকা ছিল, আপনারা সম্মানিত ছিলেন, যদিও আমাদের আলহাজ জালাল মজুমদার সাহেব আছেন, কিন্তু ওনার বক্তব্য থেকে বুঝেছি যে আপনারাও খুব সম্মানে ছিলেন না। আমরাও, আমি যেটা আগের একটা বক্তব্যে বলেছিলাম, আমরা অত্যন্ত পিছড়া এলাকার মধ্যে আমরা ছিলাম, যে আমার রাজু ভাই আমাদেরকে কেউ গণিত না, কোনো এমএলএ গণিত না আমাদেরকে, কারণ এটা অ্যাবান্ডন একটা এরিয়া, এটা ভোট দিলেও চলবে, না দিলেও চলবে। তো আপনারা আবার এই সোনাই সমষ্টির সঙ্গে জড়িত হতে পেরেছেন, আমি ধন্যবাদ জানাই যে আপনাদের সৌভাগ্য খুলেছে। নিশ্চয় সেই প্রেস্টিজিয়াস কনস্টিটুয়েন্সি, মরহুম মইনুল হক চৌধুরীর কনস্টিটুয়েন্সি, আলতাফ হোসেন মজুমদারের কনস্টিটুয়েন্সি এবং বিগত দিনে যারা নেতৃত্ব দিয়েছেন ওনাদের কনস্টিটুয়েন্সি, সেটার সম্মান আপনাদের রাখার এখন দায়িত্ব এসে পৌঁছেছে। কারণ এই এলাকা সংযুক্ত হওয়ার পরে বিরাট জনগণ, বিরাট ভোটার অ্যাড হয়েছেন এবং আপনাদের মতামতের উপরেই এমএলএ নির্বাচিত হবে। আমি শুধু একটু বলতে চাই যে চম্বলের একটা দস্যু রানী ফুলনদেবীকে ওরা এমপি বানিয়ে পাঠিয়েছিল, সেটা তাদের প্রতীক হিসাবে। সেই সময় গোলাম উসমানীর নাম শুনেছেন আপনারা, ব্যারিস্টার গোলাম উসমানী, উনি দস্তখত দিতেন আর উনি আমাকে বলেছেন ফুলনদেবী টিপ দিতেন, সেটা জনগণ পারে। একটা কথা আমার মনে পড়েছে, যদিও আমরা পূর্ববর্তী বক্তা বলেছেন, কিন্তু আমার একটা অভিজ্ঞতা, বিগত দিনে যে সময় সোনাই কনস্টিটিউয়েন্সি বদ্রীনারায়ণ সিং এমএলএ হয়েছিলেন, সেই সময় মনিরুদ্দিন স্যার, নলিনী দাস এবং আরো অন্যান্যরা মিলে আমাকেও সঙ্গে নিয়ে প্রত্যেকের বাড়িতে গিয়েছিলাম আমরা। আমি বর্তমানে আব্দুল হক সাহেব আছেন, আমি আব্দুল হক সাহেবের বাড়িতেও গিয়েছিলাম এবং ফটল মজুমদার সাহেবের বাড়িতে। কেউ কিন্তু মানতে রাজি নয়, সবাই বলেন প্রায় ক্লাসমেট, ফটল মজুমদার, আব্দুল হক সাহেব প্রায় ক্লাসমেট, বলতে পারবেন ক্লাসমেট এরা। প্রত্যেকে বলেন আপনি বন্ধু, আপনি ছেড়ে দেন। ফটল মজুমদারকে বলেন আব্দুল হক সাহেব বন্ধু আপনি ছেড়ে দেন, আব্দুল হক সাহেব বলেন বন্ধু আপনি ছেড়ে দেন, আমাকে চিফ মিনিস্টার নিয়ে বলেছেন আমাকে টিকিট দিবেন। যাই হোক, আমার হওয়ার উদ্দেশ্য হলো এটা এবারও সেই খেলা খেলতে পারে। সেই খেলাতে আপনাদের ভূমিকা, এই এলাকার আমার উদারবন কনস্টিটুয়েন্সি এবং আপনারা যারা গোয়ালা সাহেবের কনস্টিটুয়েন্সি আসলা, আপনাদের ভূমিকা, আমি প্রাক্তন এমএলএর সঙ্গে আলাপ হয়েছে আমার, প্রায় লাখ ভোটার মতো, ৮৩,০০০, প্রায় বরাকবার ১ লাখ বলেছেন উনি, এই ভোটাররা নির্ণায়ক হবে। আপনারা মা বোনরা, এমন এক সিচুয়েশনের কথা আমার জালাল মজুমদার সাহেব বলেছেন যে মার সামনে থেকে পুলিশ ঢুকে মেয়েকে নিতে চেয়েছে। আমার চোখে জল এসে গেছে। কোন দেশে আমরা বাস করছি? 15 আগস্ট আমরা পালন করেছি, সংবিধানকে উল্লঙ্ঘন করছে কারা? আর রাহুল গান্ধীর মতো ব্যক্তি 24 ঘন্টা এসিড থেকে সারা জীবন কাটিয়ে যেতে পারতেন, প্রিয়াঙ্কা গান্ধীও সেইভাবে কাটিয়ে যেতে পারতেন। কার জন্য ওরা এত কষ্ট করছেন? কার জন্য? দেশের জন্য। দেশের জনসাধারণ অসহায়, আমরা চেয়ে আছি ওদের প্রতি, রাহুল গান্ধীর প্রতি।
প্রিয়াঙ্কা গান্ধীর প্রতি, মল্লিকার্জুন খাড়গের প্রতি, ওরা আমাদেরকে বাঁচিয়ে দিবে। আর আমরা যদি ভোট অন্যভাবে দেই, আমরা একটা ভোট হলো, একটা এমএলএ হলো সোনাই কনস্টিটুয়েন্সি থেকে যদি আমরা নির্বাচিত করতে পারি, আমরা বলতে পারবো যে আমরা নিমখরাম নাই। যেটা করিমগঞ্জের কথা বলা হয়েছে, সেই করিমগঞ্জের এদের অনেকের সঙ্গে আলাপ হয়েছে, আমারও আফসোস করে এখন ওরা, কিন্তু তখন কিন্তু সেটা মানে নাই ওরা। হাফিজ রহিস সাহেবের মতো মানুষ যদি পার্লামেন্টে যেতে পারতেন, আমরাও কোনটা না পারি, তাহলে আমাদের প্রাক্তন বিধায়ককে বলে কিছু না কিছু কত সমস্যা, সীমাহীন সমস্যা। আমি একটা সমস্যা নিয়ে কেস করি, আমরা হজে গিয়েছি, হজের টাকা পার হেড 70,000 পার হেড মারা হয়েছে। আমাদের প্রাক্তন বিধায়ক জানেন, আমি হাইকোর্টে কেস করেছি, আমরা 163 জন, হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, কিন্তু সরকার দিতে রাজি হয় না। আমরা একটা কন্টেম্পট করেছি আবার, কিন্তু এখনো আর কার কাছে বিচার চাইবো, কাকে বলবো? আজকে যদি হাফিজ রহিস সাহেব থাকতেন, ওনার কাছে আমরা একটা প্লেস করতে পারি যে আমাদেরকে কেসের এই অবস্থা। পূর্ববর্তী বক্তারা বলেছেন যে একজন ব্যক্তি যদি থাকেন, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের অবস্থাটা এই অবস্থা, আপনি আমাদের পাশে থাকুন। আর বিশেষ করে আমি লম্বা করে নিচ্ছি না, আমাদের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর একজন স্ট্রং পার্সোনালিটি আলামান, স্ট্রং পার্সোনালিটি আপনাদের এখানের হাতিরারের ফরমুজ সাহেবের ছিল না? মাসন্দি হায়ার সেকেন্ডারি প্রিন্সিপাল ছিলেন, উনি আমার আত্মীয়, আমি দেখেছি স্ট্রং পার্সোনালিটি ছিল, যার জন্য গোয়ালা সাহেব 2 বছর এক্সটেনশন করেছেন ক্যাবিনেট দিয়ে। আপনারা সেই এলাকার মানুষ, মতিন সাহেবের এলাকার মানুষ, আপনারা চোখ দেখিয়ে দেন, আপনারা সোনাইবাসীকে দেখিয়ে দেন যে আমরা বিভ্রান্তির মধ্যে পড়তে পারি না। যে আসুক, বিজেপিকে সাহায্য করা, অন্য দলকে সাহায্য করা, আমি মনে করি এখন মারাত্মক ধরনের হয়ে যাবে। যারা আজ গৌরব গগৈ, উনি চেষ্টা করছেন যে দেশের নিরপেক্ষতা বজায় রাখার জন্য, আর আমরা যদি অন্য কথায়, অন্য ফাঁদে ফা দেই, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। আমি মরহুম মইনুল হক চৌধুরীর কথা আমাকে সন্তোষ মোহন দেব দিল্লিতে বলেছেন, ওনাকে মানুষ জিজ্ঞাসা করে, পুরাতন মানুষরা জিজ্ঞাসা করে মইনুল হক চৌধুরীর বাড়ি দ্বারা আপনার বাড়ি নি, আমাকে বলেছেন মইনুল হক চৌধুরীকে সম্মান দেওয়া হয়নি। সেটা সন্তোষ মোহন দেব আমাকে বলেছেন, মইনুল হক চৌধুরীকে যতটুকু সম্মান দেওয়া হয়নি। এটা রাস্তা দেওয়া হয়েছিল, রাস্তাও মানে নাই ওরা। বর্তমানে কি অবস্থার মধ্যে আমরা আছি, এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ দোয়ায়ে নুজুলা পড়িতে লাগবে। আপনাদেরকে উলামায়ে কেরামদের কাছে আমি অনুরোধ রাখি যে শেষ টাইমে নবীজি একবার দোয়ায়ে নুজুলা পড়েছিলেন, আমাদের অবস্থা এই অবস্থায় পৌঁছেছে। আর আমরা বিজেপি, আর আমরা অন্য দল এজিপি, আমি বদরুদ্দিন আজমল সাহেবের দল মানি না। উনি ভালো মানুষ, উনি ফরেজগার মানুষ, কিন্তু উনি যখন দাঁড়িয়েছিলেন এমপিতে, আমি প্রতিবাদ করেছি, আমি এন্টি ছিলাম, আমাকে মারার জন্য একজন রাজি হয়েছিলেন। আপনি মারতে পারেন, কিন্তু এটা ইসলামের নিয়ম নয়। যিনি এত বছর এখানে চালিত করেছেন, তাকে আপনি প্রতিহত করে নিয়ে যাবেন, সেটা ইসলামের নিয়ম নয়। এটা যদি নিয়ম হতো, কাবার চাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেওয়া হয়, কিন্তু সেটা না দিয়ে যার হাতে চাবি ছিল তাকে দিয়েছেন। সেটাই বলে ইনসাফ, সেটাই বলে ইসলাম। আজকে ইসলাম কলুষিত করার পথে, ইসলামকে আমরা কলুষিত করেছি। আমাদের দেখে ডুগরিভারের যে হিন্দু ভাই আছে, কোনোদিন ইসলাম কবুল করবে না। সে কিয়ামতের দিন বলবে যে ঠিক হয়েছিল, আমাদেরকে এরা কোনো উপদেশ দেয়নি। আমরা এই পর্যায়ে পৌঁছে গেছি। আমরা যদি শুধরাই, আমরা যদি আখলাক পরিবর্তন করি, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, আর আমাদের নেতাও এইভাবে দিয়ে দিবেন। আমরা যদি নষ্ট হয়ে যাই, ইমাম সাহেব হামসায়া যদি নষ্ট হয়, ইমাম সাহেবও দেখবেন সেই অনুযায়ী ইমাম সাহেব আছে। আমরা যদি সুস্থ নাগরিক হয়ে যাই, আমাদের নেতাও এইভাবে, যে নেতায় নেতৃত্ব দিয়ে 125 জন বিধায়ককে নেতৃত্ব দিয়েছেন, এটা সাধারণ কথা নয়। 125 জন, ওনাকে নিয়ে 126 জন ছিলেন ডেপুটি স্পিকার হয়ে আসামবাসীকে দেখিয়ে দিয়েছেন যে সোনাই থেকেও নেতৃত্ব দেওয়ার মানুষ আছে। আপনারা আগামী দিনে এই সংকল্প গ্রহণ করে মা বোনরা, আপনারা অরুণোদয়, সাইকেল, এটার কথা ভাববেন না, এটা আমাদের অধিকার। এই দেশ স্বাধীন করেছেন উলামায়ে কেরামরা, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই দেশের স্বাধীনতা, রেশমি রুমাল আন্দোলন, শামলির যুদ্ধ, যত কিছু হয়েছে উলামায়ে কেরামরা করেছেন। আমরা নাম সেটা থেকে মুছে ফেলে দেওয়া হয়েছে। মৌলানা আবুল কালাম আজাদ যদি না থাকতেন, তাহলে এডুকেশনের সিস্টেম এটা হলো না হয়। এনসিইআরটি মৌলানা আবুল কালাম আজাদের নাম ছেড়ে দিয়েছে, এনসিইআরটিতে সেটা নেই। আমাদের দুঃখ হইবার জায়গা নেই। সুতরাং আমরা সোনাই থেকে উপযুক্ত নেতা নিয়ে কে চিনি, কে আমার বলি জামাই হতে পারেন,
তিনি আমার ভাইও হতে পারেন। কোন দল সেটা বিবেচনা করে ক্লিয়ার কাট বলবেন আপনারা যে আমরা হাতিয়ারের মানুষ, আমরা বঞ্চিত এলাকার মানুষ, আমরা একজন উপযুক্ত নেতা নির্বাচিত করে আমরা বিধানসভায় পাঠিয়ে দিব, আমরা পয়সায় বিক্রি খাবো না, এই প্রতিজ্ঞা আপনারা করবেন। আর মিথ্যা কথায় কান দিবেন না, মিথ্যা কথায় কান দিয়ে, গুজবে কান দিয়ে আপনারা আপনাদের মূল্যবান ভোট হারিয়ে করিমগঞ্জবাসী যেভাবে আফসোস করছে, আমাদেরকে এইভাবে বদ্রীনারায়ণ সিং এর সময় হাইলাকান্দির মানুষ, করিমগঞ্জের মানুষ আমাদেরকে বলেছে সোনাইত কোনো মানুষ নেই। একসময় বলেছেন ওরা সোনাইত কোনো মানুষ নেই, যদি মানুষ থাকতা তাহলে এই দশা হলো না। সেই পুনরাবৃত্তি যাতে না হয়, বিশেষ করে আপনাদের কাছে আমার অনুরোধ, এই কর্মী সভা দেখে আমার খুব আনন্দ লাগছে। এই কর্মী সভা থেকে আপনারা নিজে নিজে অন্য জায়গায় গিয়ে বলবেন যে আর সেটা হবে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটা আমাদেরকে ক্ষমা করবে না, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। বন্ধুগণ, ভবিষ্যৎ প্রজন্ম বলবে যে কি করেছো তোমরা। আমরা উপযুক্ত জায়গায় অন্তত কংগ্রেসকে ভোট দিয়ে, যে কংগ্রেস শাহ আব্দুল আদি মুহাদ্দিসের দেহলভির কংগ্রেস, নানতুবির কংগ্রেস, যে কংগ্রেস মৌলানা আবুল কালাম আজাদের কংগ্রেস, যে কংগ্রেসকে সমর্থন করেছেন আহমদ আলী সাহেব, যে কংগ্রেসকে সমর্থন করেছেন এই হাইলাকান্দির তৈয়বুর রহমান সাহেব, বাগভুরি সাহেব, গোবিন্দপুরী সাহেব, তারা সমর্থন করেছেন কংগ্রেসকে। দোয়া আছে কংগ্রেসের প্রতি, যার কারণে 100 বছর পরেও কংগ্রেস আবার জীবিত হওয়ার পথে। আজকে বিহারে হাজার হাজার মানুষ বাইরে হয়ে গেছে। আচ্ছা, প্রত্যেকটা স্টেটে মানুষ বাইরে হয়ে গেছে যে রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। রাহুল গান্ধী একমাত্র ব্যক্তি যে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছে, বাকি সবাই, বাকি দল তার নড়বড়ে অবস্থা। সুতরাং তাকে সাহায্য করে আমরা কিয়ামতের ময়দানে বলতে পারবো যে আমরা শেষ সময়ে আমরা কংগ্রেস পার্টিকে আমরা সহযোগিতা করেছি, ভোট দিয়ে আমরা কংগ্রেসের সঙ্গে আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।